মেয়ে মানুষের দীর্ঘ জীবনের কোনো প্রয়োজন নেই। মেয়ে মানুষ বাঁচবে এই 21 কি 22 বছর পর্যন্ত, নিজের ইচ্ছে মতো বাঁচবে, চিন্তাভাবনাহীন এক সুন্দর জীবন। এরপর মেয়ে মানুষ আর বেঁচে থাকে না। যা থাকে তা হলো দায়িত্ব, কর্তব্য, স্যাক্রিফাইস, মানিয়ে নেওয়া আর মেনে নিতে না পারার যুদ্ধ। নিজের ইচ্ছে, সুখ, শান্তি, স্বপ্ন প্রতিনিয়ত কবর দিয়ে স্যাক্রিফাইসের ঝুলি ভরে উদার হয়ে আদৌ কি লাভ হয়? তাদের কি সঠিক মূল্যায়ন করা হয়? সেজন্যই তো বলছি, মেয়ে মানুষের এত বেশি দিন বেঁচে থাকার কোনো মানে নেই। এই বয়স 21 কি 22, এরপর মরে যাওয়াই শ্রেয়। সংগৃহীত লেখাটি ফেসবুক পেজ সেতু শুনছো থেকে পড়লাম, আর কণ্ঠে আমি সালমা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার এটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। একেবারে বৃষ্টি ভেজা সকালে আমার বারান্দার বাগান থেকে আপনাদের সাথে গল্প করা শুরু করেছিলাম। এখন অবশ্য ঘরে চলে এসেছি। ঘরে দু একটা প্ল্যান্ট যাও রাখি, তার আগাটা খুঁজে পাওয়া যায় না, কারণ আমার বাদর বিড়াল সেটাকে চাবিয়ে তারপর চলে যায়। কি আর করা, সেটাকে মেনে নিয়েই এখন টেবিলে নাস্তাটা সার্ভ করছি। অফ ক্যামেরায় নাস্তা বানিয়েছি। পুজোর ছুটি শুরু হয়েছে, কী যে আনন্দ! 2 দিন আরাম করে ঘুমোতে পারবো, ভাবতেও ভালো লাগছে। কোচিংটাও বন্ধ থাকবে। যদিও 2-3 দিনের ছুটি পেয়েছি, কিন্তু ছুটিটা ঠিক উপভোগ করার সুযোগ পাচ্ছি না। কারণটা কি জানেন? বড় মেয়েটার পরীক্ষা অক্টোবর মাসের 8 তারিখ থেকে শুরু হচ্ছে। বলুন তো কীভাবে উপভোগ করি? আর ইংলিশ মিডিয়ামের নিয়ম হচ্ছে প্রত্যেকটা সিটিংই ফাইনাল সিটিং, এটার আর কোনো অল্টারনেট হয় না। বলতে পারেন যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা যখন পরীক্ষা দিতে বসে, তারা একেবারে ইন্টারমিডিয়েটের সমানভাবেই পরীক্ষা দিতে বসে। সেই জন্যই বলা হয় প্রত্যেকটা সিটিং ফাইনাল সিটিং। তো এই অক্টোবর 8 তারিখ থেকে যেহেতু মেয়েটার পরীক্ষা, কাজেই অনেক জায়গা থেকে আমার অনেক রকম বেড়ানোর প্রপোজাল থাকলেও আমি সেটা করতে পারছি না। তো খানিকটা মন খারাপ নিয়েই ঘরের মধ্যে আমি এবং আমার বড় মেয়ে আছি। অন্যদিকে আমার ছোটো মেয়ে এবং আমার হাজব্যান্ড তারা এনজয় করতে চলে গেছে সারা রিসোর্টে। তো কি আর করা, নিজেকে খানিকটা সান্ত্বনা দেওয়ার জন্য খুবই প্রিয়জনের একটা পার্সেল এসেছে, সেটা ওপেন করছি। প্রিয়জনের কাছ থেকে এই পার্সেলটা এসেছে। নামটা দেখে নিশ্চয়ই বুঝেছেন, শারমিনস। আর সেই সাথে এই চিরকুট। আমার প্রিয় আপু, যেমন আছো ঠিক তেমনই থাকো। সামনের দিনগুলোতে আর কিছু চাই না, শারমিনস। আপু, সত্যি বলছি, তোমার এই চিরকুটগুলো আমাকে অনেক আনন্দ দেয়, ভালো লাগায় ভরিয়ে দেয়। আমি তেমনই থাকতে চাই, যেমনভাবে তোমরা আমাকে ভালোবাসা দিয়ে আগলে রেখেছ। আর কি এসেছে? এই যে দেখুন, আমার কুশন কভার। আমি সোফাটা কিনেছি থেকে আমাকে লিপি আপু গুনগুন করে বলছিল, ও সালমা, কুশন কভার মিলে না, কুশন কভারগুলো পরিবর্তন করে ফেলো। আমারও খুবই তাড়া ছিল এটা পরিবর্তন করার, কিন্তু যেহেতু একটু ডিফারেন্টভাবে কিছু করতে চাচ্ছি, তাই অপেক্ষায় ছিলাম কখন শারমিন আপু একটু সময় পাবে আর আমাকে একটু সুন্দর কিছু উপহার দেবে। তো সে চিন্তাভাবনা থেকেই এই যে এই কুশন কভারগুলো শারমিন আপুর কাছ থেকে বানিয়ে নিলাম। যদিও সে বলেছে এটা শুধুমাত্র তোমার, আমি আর কাউকে কোনোভাবেই বানিয়ে দিতে পারবো না। অনেক কষ্ট হয়েছে, অনেক ঝামেলা হয়েছে, এটা মিলাও সেটা মিলাও, শুধুমাত্র তোমার জন্যই আমি এই কাজটা করেছি। সত্যি বলছি আপু, তোমাকে তো ধন্যবাদ দিয়ে ছোট করার মতন মন মানসিকতা আমার নেই, কিন্তু তোমাকে তো ভালোবাসি, আমি দিতেই পারি। খুব ভালো লেগেছে তোমার এই চয়েসটা। তো আস্তে আস্তে সবগুলো কুশন কভার চেঞ্জ করে আপুর কাছ থেকে আসা এই নতুন কভারগুলো লাগিয়ে আমি সোফায় সেট করছি। এত দিনে এসে আমার সোফাটা একটা পরিপূর্ণ রূপ পেল, কিংবা বলা যায় আমার ড্রয়িং রুমটা একটা পরিপূর্ণ রূপ পেল। এতদিন ড্রয়িং রুমটা দেখলে মনে হতো কোথায় যেন একটু সমস্যা আছে, ওই যে শেষ হইয়াও হইল না শেষ টাইপের অবস্থা।
তো আজ কিন্তু মনে হচ্ছে পূর্ণতা পেল শখের ড্রয়িং রুম। কুশন কভারগুলো লাগানোর পর আমার নিজেরও দেখতে খুব ভালো লাগছিল, তবে মাথায় আরও একটা বুদ্ধিও উকিঝুঁকি দিচ্ছিল, কিন্তু সাহস পাচ্ছি না সেই বুদ্ধিটা নিয়ে শারমিন আপুর সাথে কথা বলবার। যাই হোক, সময় সুযোগ মতন তার সাথে সেই বুদ্ধিটা নিয়ে আলোচনা করব। আরও একটু নতুন করে কিছু করা যায় কি না সেটাও জানতে চাইব। আর আজকে কিছু প্ল্যান্ট এনে ভেতরে দিয়ে দিলাম। সাজাচ্ছি যখন, সুন্দর করে না হয় পুরোটাই সাজাই। একটা অংশ সাজাবো আর আরেকটা অংশ খালি থাকবে, তা হবে কেন? তো সেই জন্য এই যে এই পাশে যে আমার র্যাক্সটা আছে সেটা এবং কিছু ন্যাচারাল প্ল্যান্ট দিয়ে এই কর্নারটাকেও একটু সাজিয়ে নিলাম। দেখুন তো কেমন লাগছে। আমি বরাবরই ন্যাচারাল প্ল্যান্ট দিয়ে ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করি, আর আমার এই প্রোডাক্টটা দিয়ে ঘর সাজাতে আমার অন্যরকম ভালো লাগে। মনে হয় একটা অন্য রকম স্নিগ্ধতা, শুভ্রতার ছোঁয়া রয়ে যাচ্ছে। যতটুকু পারছি আজকে কিন্তু ন্যাচারাল প্ল্যান্ট দিয়েই ঘরটা সাজানোর চেষ্টা করছি। জানাবেন তো আপনাদের কেমন লাগছে আমার এই নতুন রূপের পরিপূর্ণতা পাওয়া এখনকার ড্রয়িং রুমটা দেখতে। আর আপনাদেরকে সাথে নিয়েই তো আমি সব কিছু করি। ওখানে যে লাল রঙের আমি একটা তোশকের উপরে চাদর দিয়ে সাজিয়েছিলাম, আজ সেটাকে একটু সরিয়ে দিলাম। থাকুক না, নীল আর সাদার ছড়াছড়ি। খালি তো ড্রয়িং রুম গোছালে চলবে না, দুপুরে তো খাবার দিতে হবে। তো সেই জন্য এক দৌড়ে চলে এসেছি রান্নাঘরে। একটা দুটো করে আইটেম রান্না করে অন্যদিকে কাজগুলো করব। একপাশে আমি মুখী সিদ্ধ বসিয়েছি, আর এখন এখানে একটু লাল শাক ভাজি করব। সেই জন্য প্রথমেই আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ যেগুলো একটু ভালো করে ভেজে নিয়ে সিদ্ধ করে রাখা লাল শাকটা এখানে দিয়ে দিব। লাল শাকটা যখন সিদ্ধ করেছিলাম তখন শাকের মধ্যে লবণ দিয়ে রেখেছিলাম। এখন সামান্য একটু লবণ দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচটার জন্য, আর এক্সট্রা লবণ আর এখন অ্যাড করব না, কারণ যত কম লবণ খাওয়া যায় ততই ভালো। আর এখানে প্রায় 2 মুঠো লাল শাক আছে, তো ভাবলাম যে একবারে বেশি করে একটু করে ফেলি। আমরা দুজন মিলে লেবু চিপে চিপে লাল শাক দিয়ে ভাত খাবো। আমার বড় মেয়েটার বেশ মন খারাপ। সে একটু ঘ্যানঘ্যানই করছে যে মা আমরা গেলে খারাপ হতো না, কি আর এমন হতো। কিন্তু আমি সাহস করিনি। একটা পরীক্ষায় বসবে সে, এই সময় যাব আসবো, আল্লাহ মাফ করুক, কোনো কিছু যদি হয়ে যায় দরকার কি রিস্ক নেওয়ার। ঠান্ডাভাবে পরীক্ষাটা দেখ, তারপর না হয় আবার যাওয়া যাবে। আর এটা তো খুব দূরের কিছু না, সারা রিসোর্ট তো ঢাকা থেকে 1.5-2 ঘন্টার মধ্যে পৌঁছেই যাওয়া যায়। এসব কিছু বলে তাকে থামিয়ে রেখেছি মাত্র, কিন্তু তাকে নিয়ে আমার একটুখানি বের হতেই হবে। বেশ কিছু প্রয়োজনীয় ঘর সংসারের জিনিসপত্র কিনতে হবে। ফিরবার পথে মা মেয়ে দুজন মিলে একটু আইসক্রিম খেয়ে ফিরবো, এরকমই প্ল্যান করে রেখেছি। তো আগে ভাবছি রান্নাগুলো শেষ করে ফেলি, খালাদেরকে দিয়ে যদি কাজগুলো শেষ করে ফেলানো যায় তাহলে মোটামুটি নিশ্চিন্ত। বিকেলের দিকটায় মা মেয়ে দুজন মিলে একটু ঘুরোঘুরি করে আসা যাবে। আমি থাকি মোহাম্মদপুর, ধানমন্ডি এই এরিয়াটার দিকে। তো এই এরিয়ার আশেপাশে কাশবন কোথায় আছে জানি না। আমার ছোটো ভাই বলল বসিলার দিকে চলে আসো, কাশফুল দেখে যাও। গত বছরও বলেছিলাম কাশফুল দেখতে চাই, কিন্তু যাওয়া হয়নি। এবছরও একই কথাই বলছি, একটু কাশফুল দেখতে চাই। অনেকে তো আমাকে সাবধান করেছে দিয়া বাড়ির ধারে কাছে ঘেঁষবে না, সারা দিন ওখানেই শেষ হয়ে যাবে। তো সেই জন্য ওদিকে যাওয়ার সাহস করছি না, কিন্তু একবার হলেও বসিলার দিকে গিয়ে কাশফুল দেখব সেই ইচ্ছেটা আছে। আমার দর্শকদের মধ্যে কেউ যদি বসিলার আশেপাশে থাকেন এবং সত্যি যদি কাশফুল থাকে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। একদিকে মুরগি বসিয়ে দিয়েছি আর অন্যদিকে ইলিশ মাছ। একটু বেশি করেই রান্না করছি, একদিন রান্না করে 2 দিন খাবো, কারণ ওরা 2 দিন থাকবে ওখানে। তো প্রত্যেক দিন যাতে রান্নার প্যারা নিতে না হয়, আমরা যেন একটু 1-1.5 ঘন্টার জন্য বাসার বাইরে যেতে পারি, ঘুরতে পারি, সে চিন্তাভাবনা থেকে একটু বেশি করে রান্না করে রাখা। আর রান্নাবান্না ব্যাপারটা এরকম যে এটা যদি করা থাকে আপনি কিন্তু বেশ নিশ্চিন্ত, ঘরের অনেক কাজ করতে পারবেন, বাইরে যেতে চাইলে সেটাও সম্ভব। আমি আজকে কচুর কাটি দিয়ে ইলিশ মাছ রান্না করছি। কচুর কাটিগুলো আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, সেই পানিটা সহই এখানে দিয়ে দিলাম। দেখে মনে হচ্ছে 1 বালতি পানি দিয়েছি, না, কাঠিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, একটু ঝোলঝোলও ছিল, যেটা খেতে আমার মেয়ে এবং আমরা খুব পছন্দ করি। তো এভাবেই রান্না করে নিয়েছিলাম সেদিন ইলিশ মাছটা। এই কড়াইয়ের ঢাকনিটা কোথায় যেন রেখেছি, অতি যত্নে রাখার কারণে ঢাকনি খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই কড়াই সে কড়াই থেকে ঢাকনি এনে এনে কোনো রকমে জোড়াতালি দিচ্ছি।
ওদিকে রান্নাগুলো হতে থাক, এদিকে যে কটা থালা বাসন বের হয়েছে আমি চট করে সেগুলোকে ধুয়ে নিচ্ছি। কারণ মনে হচ্ছে খালা আসতে আজকে অনেকটা দেরি করবে। বসে থাকার চাইতে কাজ এগিয়ে ফেলা ভালো। বাই চান্স যদি না আসে, সেও যদি মনে করে সরকারি ছুটির সাথে আমার ছুটিও প্রযোজ্য, তাহলেই আমি ধরা খেয়ে যাব। তো ওই ভয় থেকেই চেষ্টা করছি যেটুকু সিঙ্কে থালাবাটি জমেছে আমি আমার মতন করে সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে ফেলবো। কাজ করবার ক্ষেত্রে হাতের স্পিড দেখে মনে হচ্ছে সত্যি সত্যি যদি এত স্পিডে সবসময় কাজ করতে পারতাম। ব্যাপারটা তো তা নয়। আপনারা যারা ভ্লগিং করেন এবং এডিটিং করেন তারা তো জানেন এই স্পিড কিভাবে বেড়েছে। সে যাই হোক, এখন মাজা ঘষাগুলোকে শেষ করে সিঙ্কটা একটু ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি কিচেনটা বিশেষ করে চুলাটা পরিষ্কার করব। রান্না করার পর রান্নাঘরটা পরিষ্কার করে বের হতে পারলে আমার খুব শান্তি লাগে। তা না হলে মনের মধ্যে খচখচ করতে থাকে যে রান্নাঘর ক্লিন করা হয়নি। যেহেতু আজকে আমাকে স্কুলে ছুটতে হবে না, কোচিংয়ে দৌড়াতে হবে না, তাই একটু সময় নিয়ে সিঙ্কটা সুন্দর করে পরিষ্কার করে এবং রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর সব সময় তো খালার হাতে ছেড়ে দেওয়া যায় না, কিছু কিছু কাজ আছে যেগুলো নিজেদেরকে হাত দিয়ে করতে হয়। খালারা তো তাদের মতন অল্প সময়ের প্যাকেজে যতটুকু পারে করে দিয়ে চলে যায়, সেটা ভালো মন্দ মিলানোই থাকে। আমি বলবো না যে আমার খালারা খুব ভালো কাজ করে কিংবা খুব খারাপ কাজ করে, শুধু এটুকু বলতে চাই তারা আমাদেরকে হেল্প করে। কিন্তু কিছু কাজ নিজেদের করা খুবই জরুরি, তাতে আপনার ঘর আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আরও বেশি ভালো থাকবে। ওদিকে সিঙ্কটা পরিষ্কার করতে করতে এদিকে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে, বেশ একটু মাখা মাখা হয়ে গেছে। আমি এটুকুই রাখবো, পুরো ঝোলটা যাতে টেনে না যায় এই অবস্থায় আমি তরকারিটা নামিয়ে ফেলবো। আর অন্যদিকে কিন্তু আমার মুরগির তরকারিটাও বেশ ভালোভাবে হয়ে গেছে, এটা একটু বেশি ঝোল রেখেই নামিয়ে ফেলবো। তো মোটামুটি দুটো রান্নাই আমার শেষ, আজকে আর এর বেশি রান্না করছি না। তবে এখন অবশ্যই চুলাটা একটু ভালো করে ক্লিন করতে হবে, কারণ রান্নাবান্নার পর চুলার আশেপাশে এত গুঁড়াগাড়ি পড়ে, এত রকমের ময়লা হয়, তেল ছিটে যায়। তো সেগুলো যদি সাথে সাথে চটজলদি পরিষ্কার করে ফেলানো যায়, একটু স্পট থাকে না, চুলাটাও ভালো থাকে, রান্নাঘরের চারপাশের দেয়ালগুলো পরিষ্কার চকচকে থাকে। রান্নাবান্না শেষ করে আমি একদম পাতিল ধরেই খাবার টেবিলের উপরে সেগুলো রেখে এসেছি। আর যত তাড়াতাড়ি সম্ভব এই চুলাটাকে আগে পরিষ্কার করে নিই। আজ সকালে চা বানাতে গিয়ে আবারও দুধ চা উতলে উঠেছে এবং তারই ফলশ্রুতিতে এই যে চুলার এই অবস্থা। অবশ্য যত কঠিনই হোক না কেন আমি তো আমার মতন করে চুলা পরিষ্কার করে ফেলি সেই কিচেন ক্লিনার দিয়ে। তো যে কারণে খুব বেশি একটা প্যারা নিচ্ছি না। একটুক্ষণ কিচেন ক্লিনারটা এভাবে ছড়িয়ে দিয়ে অপেক্ষা করব প্রায় 4-5 মিনিট। এর মধ্যেই মোটামুটি শক্ত ময়লাগুলো, দাগগুলো নরম হয়ে যাবে এবং ময়লাগুলো বেশ নরম করে ফেলবে। তারপর একটু ন্যাকড়া দিয়ে কিংবা তারের জাবা দিয়ে হালকা করে মানে ঘষা মাজা করলেই মোটামুটি চুলা পরিষ্কার। যেহেতু এই কাজটা আমি এর আগেও বহুবার করেছি, কাজেই নতুন করে বলবার কিছু নেই। বরং আপনাদের কাছে নতুন করে বলবার মতন অন্য একটা ইনফরমেশন আছে, আর সেটা হচ্ছে আমার পেজ ডেকোর অ্যান্ড ডেজেলে পূজার সেল চলছে। 2 তারিখ পর্যন্ত এই সেলটা চলবে। আমি মোটামুটি সব প্রোডাক্টের প্রাইস অনেক কমিয়ে দিয়েছি। এবার আপনারা আপনাদের পছন্দ মতন আমার যে পূজার সেলের ভিডিওটা আছে সেটা দেখে আপনাদের পছন্দ অনুযায়ী প্রোডাক্টের ছবি নিয়ে আমাকে ইনবক্স করতে পারেন। এছাড়াও আরেকটা খবর হলো, যাদের প্রি বুকিং করা ছিল কিছু সিরামিকের প্রোডাক্টস অ্যান্ড অন্যান্য জিনিস, সেগুলো আলহামদুলিল্লাহ খুব শিগগিরই চলে আসবে এবং নতুন ভিডিও, নতুন লাইভ নিয়ে আমিও আপনাদের কাছে চলে আসব। তবে আমার লাইভটা মেনলি ফেসবুকেই বেশি করা হয়, ডেকোর অ্যান্ড ডেজেল পেজ থেকে। আর আমি ভিডিও নিয়ে আসি মেনলি ইউটিউবে। তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার চুলাটাও বেশ ভালোভাবে পরিষ্কার করা শেষ। এটা এত ময়লা হয়েছিল, এই যে দেখুন কত ফোম দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখেছি, তারপরেও যেন মনে হচ্ছে আরও বেশি বেশি ময়লা উঠে আসছে। এই ফোমটা কিন্তু খুবই কার্যকরী। এই কিচেন ক্লিনারটা যারা ব্যবহার করছেন তারা স্বীকার করতে বাধ্য হবেন যে এটা খুব ভালো একটা জিনিস। দেখতে দেখতে বাংলাদেশে আমার প্রায় 1.25 বছরের সংসার হয়ে গেল, কিংবা হ্যাঁ 1.25 বছরই বলা যায়, 1.5 বছর এখনও হয়নি। আর এই সংসারে আমি 1.25 বছরে ধীরে ধীরে অনেক কিছু কিনেছি, শখের জিনিস, প্রয়োজনের জিনিস, এমনকি নিজের ভালো লাগার জিনিস, অনেক কিছু কিনেছি। কিন্তু সবচেয়ে বেশি যে জিনিসটা আমাকে আকর্ষণ করেছে সেটা হচ্ছে আমার এই চুলা এবং আমার ডাইনিং টেবিল। এই দুটোর ব্যাপারে আমার অন্য রকম দুর্বলতা কাজ করে।
মজার ব্যাপার হচ্ছে এই চুলাটা কিনবার পর কিন্তু ইউটিউবে চুলা করার হিড়িক পড়ে গিয়েছিল। সবাই তাদের চুলা পরিবর্তন করে এই মডেলটা নিয়ে এসেছে। না, আমার মডেলটাই নিয়ে এসেছে এটা বলা যাবে না, আপডেটেড মডেল নিয়ে এসেছে চুলার। আসলে মানুষ তার প্রয়োজন থেকে, শখ থেকেই এই জিনিসগুলো পরিবর্তন করে। মাঝে মাঝে আমরা অন্যদেরকে দেখে অনুপ্রাণিত হই এবং তারপর এটা সেটা কিনি। এটাকে অনেকে অপচয় মনে করে, অনেকে প্রয়োজন থেকে কেনে, আবার অনেকের ভালো লাগা থেকে কেনে। আসলে এই ধরনের জিনিসগুলো যত আপডেটেড থাকা যায় তত ভালো, তত রিস্ক ফ্রি থাকা যায়। আমি ইলেকট্রনিক্স এবং গ্যাস এই জিনিসগুলোর ব্যাপারে সবসময় অনেক বেশি কনসাস থাকি। আমার চুলা পরিষ্কার করে এদিকে আমার মেয়ে আমাকে ডাকলো, আম্মু আসো, ইউনিকে আজকে গোসল করাবো। ইউনি বড্ড বেশি ধুলাবালিতে ঘোরাঘুরি করে, ওর গা চুলকায়, সেই জন্য ওকে আজকে শ্যাম্পু করে দেওয়া হবে। প্রথমে ওকে স্যাভলন পানি, কুসুম গরম পানির মধ্যে স্যাভলন দিয়ে গাটা ধুয়ে দেওয়া হচ্ছে, তারপর ওর শ্যাম্পু দিয়ে ডলে ডলে ওকে পরিষ্কার করে দেওয়া হবে। কিন্তু এখন ওকে দেখতে যত ভদ্র লাগছে, ও কিন্তু মোটেও এত ভদ্র হয়ে থাকে না। সে কিন্তু এখানে মা মা বলে আমাকে চেঁচাচ্ছে। আর সেই সাথে তার বোনকে কী পরিমাণ যে সে খামচি করেছে, সেটা আমার মেয়েটার হাত দেখলেই বোঝা যাবে। তুমুল ঝগড়াঝাটি করে দুজন মিলে গোসল করেছে। নিজে তো গোসল করেছে, আমার মেয়েকে অর্ধেক গোসল করিয়ে ছেড়েছে। এখানে ওর সামনের হাত দুটো আমার মেয়ে আটকে রেখেছে। আমাকে বললো, মা দেখো অপরাধীকে ধরেছি, অপরাধীকে এখন পরিষ্কার করে দেয়া হচ্ছে। আজকাল ইউনি খুব বেশি দুষ্টুমি করে। যখনই খালা ঘর ঝাড়ু দেয়, ও জমা করে রাখা যে ময়লাটা আছে সেখানে এসে শুয়ে থাকে। আমরা কেউ এটার কোনো এক্সপ্লেনেশন খুঁজে পেলাম না যে কেন সে এই কাজটা করে। যাই হোক, আজকে সুযোগ বুঝে তাকে বেশ ভালোভাবে স্যাভলন পানি দিয়ে গোসল করিয়ে দেওয়া হয়েছে, তার শ্যাম্পু দিয়ে ডলে ডলে গা পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর এখন সে গোসল করে পরিষ্কার হয়ে খাওয়া দাওয়া শেষ করে আমার বিছানায় এসেছে ঘুমাবে বলে। তো এখন পর্যন্ত তার খাওয়ার রেশ শেষ হয়নি, একটুক্ষণ পরপর হাত চাটাচাটি করছে। যাই হোক, তাকে আমি এখন তো ছেড়ে দিয়েছি যে নাও তুমি আরাম করে ঘুমাও। আর আজকে অনেক লম্বা সময় আপনাদের সাথে গল্প করলাম। আজ এই পর্যায়ে থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমাকে দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে গেলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন আমাকে দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজ তাহলে এখান থেকেই আমি এবং ইউনি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।